ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রীরূপিণী। লিখেছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। অধিকর্তা শিল্প সংগ্রহশালা, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা। পাঠ করছি শ্রীরূপিণীর দ্বিতীয় পর্ব। শ্রীরূপিণী সারদা শ্রী সর্বত্র। কি বৃহৎ কর্মকাণ্ডে, কি তুচ্ছতম আটপৌরে ঘটনায়, যা সাধারণের গ্রাহ্যের মধ্যে আসে না, এমনকি ভাবনায় উকি পর্যন্ত দেয় না। আপাত দৃষ্টিতে প্রাত্যহিক জীবনে তুচ্ছ সেই সব ঘটনার প্রতি দৃষ্টি ফিরিয়ে তাদের মর্যাদা দেবার নাম নিত্য শিল্প। সারদা সেই শিল্প শিক্ষারও আদর্শ স্থাপন করেছেন। একজন ঝাঁট দেবার পর ঝাঁটাটি অবহেলা করে ছুঁড়ে একদিকে ফেলে দিলেন। সারদার দৃষ্টিতে তা এড়াল না। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি ওটা অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এই সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। সারদা যখন যে কাজটি করেন তাতেই ফুটে ওঠে নিষ্ঠা ও রুচিশ্রীর স্বাক্ষর। একদিন রঙ্গন আর জুঁই ফুলের 7 লহরের মালা গেঁথে ভবতারিণীর মন্দিরে পাঠিয়েছেন তিনি। সেই মালা মাকে পরানোর পর বিগ্রহের রূপ দেখে ভাবে বিহ্বল হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের সেই রূপের রসে মগ্ন রূপ সুন্দর হয়ে ফুটেছে সারদার বর্ণনায়। একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। শুধু কি মায়ের রূপ, সারদার শিল্পদৃষ্টির রূপও আমাদের কাছে ফুটে উঠল না? সারদার হাতের ছোঁয়ায় শ্রীমণ্ডিত হয়ে উঠত সব কিছু। মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে। শৌখিন মানুষ তিনি। রোজই দেখেন তার বিছানার চাদর, বালিশের ওয়ার সাদা ধপধপ করছে। কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না অজপাড়াকা জয়রামবাটিতে রোজ এরকম পরিষ্কার পরিপাটি বালিশের ওয়ার, বিছানার চাদর কি করে সম্ভব হয়। একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজনীয়া মা পুকুর ঘাটে বসে নিজে তার বালিশের ওয়ার, বিছানার চাদর সাবান দিয়ে কাচছেন। গিরিশচন্দ্র বুঝতে পারেন কোন স্নেহ, যত্ন ও শ্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে। এরকম অনুচ্চারিত সৌম্য আচরণ ও ঘটনা একটি নয়, অসংখ্য। জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠোনে ইটের টুকরো, খোলামকুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে। ভক্তরা চলাফেরা করে তার উপর দিয়ে খালি পায়ে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে সারদা লণ্ঠনের আলোতে
ইটের টুকরো খোলামকুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখেন। তার এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত। দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে হঠাৎ উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জেলে কে একজন খন্তা দিয়ে মাটিতে কিছু করছে। কৌতূহল বশে কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন, স্বয়ং তাদের মা সারদা। অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন, এসব কি করছো মা, তুমি এত রাত্রিরে? ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন, ও কিছু না, ছেলে মেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে, ইটের টুকরো খোলামকুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে, তাই এসব পরিষ্কার করে রাখছি। সারদার এইসব মৌন সেবাশ্রীর কথা আমরা কতটুকুই বা জানি। যেমন তার হাতের ছোঁয়ায় তুচ্ছ কাজেও ফুটে উঠত এক আশ্চর্য শ্রী ও সুষমা, তেমনি তার মুখের কথায়ও অসামান্য লাবণ্য ঝরে পড়ত। আমরা শ্রীরামকৃষ্ণের কথাকে কথামৃত বলি, কারণ তার সহজ সাধারণ কথাবার্তার মধ্যে আমরা যেন অমৃতের স্পর্শ, অমৃতের আস্বাদ পাই। সারদার কথাতেও অপরূপ শ্রী, মাধুর্যে এবং প্রসাদ গুণে সারদা কথামৃত অনবদ্য। কয়েকটি দৃষ্টান্ত। আকাশে চাঁদটি মেঘ ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে, ফস করে কি যায়? এও অর্থাৎ ঈশ্বর দর্শন তো তেমনই। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয়। দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়। বাবা, ওটা অর্থাৎ মনের দুর্বলতা, প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। প্রশ্ন, চৈতন্যদেব কি এই ঠাকুর রামকৃষ্ণ? সারদা, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুর বারবার, একই চাঁদ রোজ রোজ। প্রশ্ন, ছবিতে কি ঠাকুর আছেন? সারদা, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। ছোট ছোট কথা, কিন্তু নিটোল সুষমায় মণ্ডিত, গভীরতা অসাধারণ। সারদার প্রকৃতির সুষমা তার নানা কথায় ও কাজে যেমন ফুটে উঠেছে, তেমনি তার আকৃতিতেও এই সরল শান্ত শ্রী যেন মূর্তিমতী। শুধু কমনীয় মাধুর্য নয়, অসাধারণ গাম্ভীর্যের সংযম রয়েছে সারদার কথায়। সকল মানুষের মর্যাদা রক্ষায় তিনি সচেষ্ট। তেলোভেলোর মাঠে নিঃসঙ্গ সারদাকে পরিত্যাগ করে সঙ্গীতের নিরাপদ স্থানে চলে যাওয়ার ঘটনা পুনরাবৃত্তির অনুরোধকে নিবৃত্ত করে সারদা গম্ভীরভাবে বলেন, আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়। কটু কথার বাদান্তরে না গিয়ে কত সহজ অথচ সংযমের দৃঢ়তায় বললেন, দুটো শব্দ বইত নয়। সারদার পট প্রতিকৃতি আমাদের মনে করিয়ে দেয় বাউলের একতারার সরল নিরাভরণ রূপকে এবং তার সঙ্গে একতারার বৈরাগ্যের সহজ লোকায়ত সুরছন্দকে। সারদা এই দুইয়ের মিলিত এক অনাড়ম্বর শুদ্ধ বিগ্রহ। তার এই রূপের সঙ্গে আমরা পল্লী মাটির নির্ভেজাল ঘ্রাণ ও স্পর্শ অনুভব করি। একতারার কোনো আভরণ নেই, আভরণ যুক্ত করলে তাতে আর লোকায়ত জীবনের ঘ্রাণ ও স্পর্শ পাওয়া যায় না। নিরাভরণ একতারা সৃষ্ট হয়েছিল
মানুষের অন্তরে গভীর তত্ত্বকে সহজ সুরে গেঁথে দেওয়ার জন্য। সারদার রূপও তাই, মানুষের অন্তরে পরমের ভাবটিকে পৌঁছে দেবার সরল সুরের কাঁপনটা পাঠকের মনে সততই ভেসে ওঠে। জয়রামবাটিতে তার মাটির ঘরের দাওয়ায় পা ঝুলিয়ে বসে থাকা অপরূপ ছবিটি, পিছনে থরে থরে সাজানো বস্তা ভর্তি ধান, লক্ষ্মীর সম্ভার। স্বয়ং লক্ষ্মী যে আবির্ভূতা বাংলার পণ্য কুটিরে, কিন্তু লক্ষ্মী এখানে তা প্রচলিত অলঙ্কৃত রূপ নিয়ে উপস্থিত হননি। তার বাইরের রূপকে ঢেকে বসে আছেন তিনি এখানে গ্রাম বাংলার শ্যামল শান্ত রূপের বিগ্রহ হয়ে। মায়ের জনৈক সেবকের স্মৃতিচিত্রে দুটি সুন্দর ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা সারদার পল্লী লক্ষ্মী রূপটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। একদিন জয়রামবাটিতে সকালে সারদা এসেছেন সতীশ বিশ্বাসের বাড়িতে। সতীশের পিসি উল্লাস ভরে চিৎকার করে বললেন, সতীশ, ওরে সতীশ, আজ তো সৌভাগ্যের দিন, মা নিজে এসেছেন তোর ঘরে। শিগগির আসন দে, শিগগির আসন দে, প্রণাম করে বসা। মায়ের সেবক লিখছেন, সতীশের স্ত্রী ঘরের দুয়ারে নেতা দিতেছিলেন। উঁচু বারান্দা সবে ল্যাপা হইয়াছে। সুদক্ষ গৃহিণীদের পাকা হাতে মাটির গোবর দিয়া অর্ধচন্দ্রাকারে পদ্মদলের মতো একটির পর একটি সুবিন্যস্ত পোচ সুলেপিত কাঁচা ভিটাবাড়ির প্রাতঃকালে শোভা। শুচি শুদ্ধতা অন্তরে কি নির্মল পবিত্র ভাবের উদয় করে। তাহা পাড়াগাঁয়ে যাহারা বাস করিয়াছেন, ভালো করিয়া দেখিয়াছেন, তাহারাই জানেন। বিশ্বাসের স্ত্রী ছুটিয়া আসিয়া হাত ধুইয়া অতি সুন্দর একখানি গালিচা আনিয়া বিছাইয়া দিলেন বারান্দায়। বিশ্বাস দম্পতি প্রসন্ন হৃদয়ে জোর হস্তে আবাহন করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তি ভরে পদতলে প্রণত হইয়া শুভাশীর্বাদ লাভ করিলেন। মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন। বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে, কোলের উপর হাত দুখানি, পরিধানে লাল সরু পাড় শুভ্র বস্ত্র, ঈষৎ ঘোমটা টানা, প্রসন্ন মুখমণ্ডল, ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে। মা বসিয়াছেন এমনই ভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মরাই শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। এই প্রসঙ্গে সেবকের স্মৃতিতে হঠাৎ ঝলসে উঠল আর একদিনের একটি হৃদয়গ্রাহী দৃশ্য। হেমন্তকাল, মা ভোরে বাহিরে গিয়া প্রাতকৃত্যাদি সারিয়া শিশিরাদ্র চরণে প্রত্যাবর্তন করিতেছেন। শুষ্ক ধূলিকণা পদতলে লিপ্ত হইয়া আছে। ক্ষণিক পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি, আমাদের শশী মাসি, আসিয়া লাচ অর্থাৎ বাড়ির ভিতরের প্রবেশদ্বার নিত্যকার নিয়মে পরিপাটি রূপে লেপিয়া দিয়া গিয়াছে মাত্র। মা দরজায় আসিয়া যুগল পদ একত্র করিয়া দাঁড়াইয়াছেন দরজা খুলিবার জন্য। ঠেলিলেন, দরজা খুলিল, ভিতরে প্রবেশ করিলেন। ঈষৎ আর্দ্র সদ্য লিপ্ত সেই দ্বার তল ভূমিতে তাহার ধূসর ধূলি রঞ্জিত শ্রী চরণ যুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে যে সে অতুলনীয় শোভা দেখিয়া মনে হয় স্বয়ং শ্রী লক্ষ্মী এই মাত্র গৃহাভ্যন্তরে শুভ প্রবেশ করিয়াছেন। সেবকের মনে হল বাল্যকালে লক্ষ্মী পূজা দিবসে গৃহদ্বারে পিষ্ট তরল তণ্ডুল চূর্ণ যোগে আলিম্বন ও পাশে পাশে
দেবীর গৃহ প্রবেশের পরিচায়ক শুভ পদচিহ্ন অঙ্কন দেখিয়াছিলাম। অদ্যকার এই শ্রী পদচিহ্ন তো ঠিক তাহারই ন্যায়। তবে সে সকল ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষার কল্পনা চিত্র, আর ইহা তো সত্য বস্তু। উপরে লিখিত বিবরণগুলিতে যে বস্তুটি আমাদের বারবার মনে আসে তা হল বাংলার লোকজীবনের সঙ্গে সারদার স্বাভাবিক সম্পর্ক। লোকচিত্রের জন্ম একেবারে আঞ্চলিক প্রকৃতি অকৃপণ ঐশ্বর্যের বাতাবরণের ভূমিতে। সেই পরিবেশে ভূমিষ্ঠ হয়েছিলেন পল্লী লক্ষ্মী সারদা, যেখানে অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে। চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরে দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলে অসথের করে আছে চুপ। ফণি মনসার ছোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ শ্রী রূপিণীর দ্বিতীয় পর্ব।